প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমি মোহাম্মদ রেজাউল করিম, সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান, খুলনা সরকারি মহিলা কলেজ। প্রিয় শিক্ষার্থী, আমরা এক এক করে 8টি ক্লাস শেষ করেছি। আজকে আমাদের নবম ক্লাস, জননীতি পরিস্থিতির আজকের নবম ক্লাসে আমার লেকচারের শিরোনাম প্রকল্প মূল্যায়নের ধাপ, নীতি মূল্যায়ন কি, নীতি মূল্যায়নের পূর্ব শর্ত, নীতি মূল্যায়নের গুরুত্ব, নির্বাহী বিভাগ কি, নির্বাহী বিভাগের প্রাধান্য, সচিবালয়ের কাঠামো, নারী উন্নয়ন নীতিমালা কি, এসডিজি কি, এর লক্ষ্যসমূহ। তাহলে শিক্ষার্থী, আমাদের আলোচনার বিস্তৃতি আজকে অনেক ব্যাপক। তাহলে আমরা আলোচনা শুরু করি। প্রথমে আমরা দেখব প্রকল্প মূল্যায়নের ধাপ। প্রকল্প মূল্যায়নের ধাপ আলোচনার আগে আমরা একটু দেখব প্রকল্প কি। যদিও আমি প্রকল্প তোমাদের আগের ক্লাসে পড়িয়েছি, তারপরে একটু জিনিস দেখো। প্রকল্প হলো কতগুলো কার্যক্রমের সমষ্টি যা বিশেষ কোনো উদ্দেশ্য সাধনের জন্য সম্পাদন করা হয়। তার মানে অনেকগুলো কাজের সমষ্টি একটা বিশেষ উদ্দেশ্যে যখন সম্পাদন করা হয় সেটা হচ্ছে প্রকল্প। তাহলে আমরা প্রকল্প মূল্যায়নের ধাপ পড়ব। 1 নম্বর, যখন প্রকল্প মূল্যায়ন করব প্রথমে হচ্ছে পরিকল্পনা গ্রহণ করতে হবে। যে কোনো কাজ করার আগে কিন্তু একটা প্ল্যান করতে হবে। তোমরা যারা পড়াশোনা করো, তোমরা যখন কলেজে যাও বা যারা চাকরি করো, যখন অফিসে যাও, এটা কিন্তু আগে থেকে প্ল্যান করা থাকে যে আমি অফিসে যাব বা চাকরিতে যাব বা আমি ক্লাসে যাব। এই বিষয়গুলো কিন্তু প্ল্যান না করলে কিন্তু রাস্তায় গিয়ে প্ল্যান করলে হবে না। সেই এরকমই যখন তুমি প্রকল্প তৈরি করো, মূল্যায়ন করো, কিন্তু একটা প্ল্যান করে মূল্যায়নটা করতে হবে। যদি সঠিক প্ল্যান না থাকে তাহলে কিন্তু মূল্যায়নটা সঠিক হবে না। আর মূল্যায়নকারী নির্বাচন করতে হবে। কাকে দিয়ে মূল্যায়ন করবা, সেই মূল্যায়নকারী নির্বাচন করতে হবে। তাহলে এবার যেসব বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ প্রয়োজন তা হলো প্রকল্পের বর্তমান গতি ও অবস্থা সন্তোষজনক না পরিবর্তনের প্রয়োজন আছে। এগুলো কিন্তু মূল্যায়নকারী এটা ঠিক করবে। যে মূল্যায়নকারী নির্বাচন করলে সে আগে দেখবে যে মূল্যায়ন করতে গিয়ে যে প্রকল্পটা চলছে তার বর্তমান অবস্থা কীরকম, সন্তোষজনক কিনা। যদি বর্তমান অবস্থা সন্তোষজনক না হয় তাহলে কি প্রয়োজন আছে, কোনো কিছু পরিবর্তনের প্রয়োজন আছে কিনা। যদি পরিবর্তনের প্রয়োজন থাকে তাহলে কিন্তু পরিবর্তন করতে হবে। 2 নম্বর আছে পরিবর্তনের প্রয়োজন হলে তা ইনপুট, আউটপুট, লক্ষ্য ও উদ্দেশ্য কোন পর্যায়ে পরিবর্তন করতে হবে। তার মানে যদি পরিবর্তন করতে হয় ইনপুট করতে হবে না আউটপুট করতে হবে, লক্ষ্য না উদ্দেশ্য, কোন পর্যায়ে, এটা কিন্তু নির্ধারণ করতে হবে। এরপরে বড় ধরনের কোনো সমস্যা আছে কিনা, প্রকল্প বন্ধ করার প্রয়োজন আছে কিনা। মানে বড় ধরনের সমস্যা মানে যে এমন একটা প্রকল্প হাতে দিয়েছে যেটা সম্ভব হচ্ছে না, বা এই প্রকল্প করে আসলে কোনো এলাকার উন্নয়ন হচ্ছে না, তখন কি করতে, প্রকল্প বন্ধ করা লাগতে পারে। অথবা যদি বড় ধরনের সমস্যা হয় সেই সমস্যার সমাধান না করে কিন্তু আগানো ঠিক হবে না। এরপরে দেখো তথ্য সংগ্রহ করতে হবে। তথ্য কিন্তু অনেকভাবে সংগ্রহ করা যায়। মূল্যায়নের জন্য কোন ধরনের তথ্য সংগ্রহ করা হবে তার উপর ভিত্তি করে মৌলিক প্রশ্ন নির্দিষ্ট করতে হয়। মানে কি ধরনের তথ্য সংগ্রহ করব তার উপর ভিত্তি করে কিন্তু প্রশ্নটা সেট আপ দিতে হবে। মূল্যায়নের মাধ্যমে সাধারণত নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর জানার চেষ্টা করা হয়। 1, পরিকল্পনা অনুযায়ী প্রকল্প বাস্তবায়ন হচ্ছে কি না। মানে যে পরিকল্পনা নিয়ে প্রকল্পটা তৈরি করা হয়েছিল সেই পরিকল্পনা আলোকে কি সেটা বাস্তবায়ন হচ্ছে নাকি তার বাইরে চলে গেছে। এটা কিন্তু তথ্য সংগ্রহ করতে গেলে এই প্রশ্নগুলো কিন্তু তাকে করতে হবে। পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন না হলে তার যথার্থ কারণ কি, মানে কি কারণে পরিবর্তন করা হলো, চেঞ্জ কেন হলো। এক ধরনের প্ল্যান ছিল যে এইভাবে পরিকল্পনা বাস্তবায়ন হবে, কিন্তু সেটা পরিবর্তন কেন হলো। 3, দেখো প্রকল্পের বিভিন্ন স্তরে প্রয়োজনীয় সমন্বয় ছিল কিনা বা আছে কিনা। একটা প্রকল্প যখন তৈরি হয় সেটা কিন্তু অনেকগুলো প্রতিষ্ঠান বা অনেকগুলো অফিস বা অনেক ধরনের লোকের সমন্বয় কিন্তু সেটা সমাধান মানে বাস্তবায়ন করতে হয়। সে যদি বিভিন্ন স্তর যদি বাস্তবায়নের সমন্বয় না থাকে তাহলে কিন্তু প্রকল্প সঠিকভাবে বাস্তবায়ন হবে না। কারণ সমন্বয় একটা অফিসের সাথে বা একটা স্তরের সাথে একটা স্তর পর্যায়ক্রমে যখন কাজগুলো হয় সেগুলো কিন্তু, ধরো একটা রাস্তা হবে, কি হবে, ভূমি অধিগ্রহণ করতে হবে। অধিগ্রহণকৃত ভূমির মালিকদের সঠিকভাবে তাদের ন্যায্য মূল্য পরিশোধ করতে হবে, তারপর টেন্ডার দিতে হবে, তারপর সর্বনিম্ন দরদাতা কাজ পাবে, ইত্যাদি ইত্যাদি। এই যে এক একটা স্তর, সেই স্তরের মধ্যে সমন্বয় ছিল কিনা এটা কিন্তু দেখতে হবে। প্রকল্পে ব্যবহৃত সম্পদ ও কার্যাবলী কাঙ্ক্ষিত আউটপুট উৎপাদনে যথেষ্ট ছিল কিনা। আমরা যে আউটপুটটা দিব, আউটপুট মানে সেবা দেওয়া। ধরো
ইনপুট আকারে দাবি আকারে সরকারের কাছে সব জিনিসগুলো আসে, আর সরকার যে দাবিগুলো পূরণ করে সেটা আউটপুট আকারে বের হয়। তাহলে প্রকল্পিত অনেক সম্পদ ব্যবহৃত হয় এবং অনেক ধরনের কাজ হয়, সেটা আউটপুট আউটপুট উৎপাদনে যথেষ্ট ছিল কিনা এটা কিন্তু দেখতে হবে। তারপরে প্রকল্পের প্রতিটি স্তরে ব্যয় ও সুযোগ সুবিধা যাচাই করা হয়েছে কিনা। তোমরা একটা জিনিস মাথায় রাখবে যে সব জিনিসের একটা ব্যয়ের একটা বিষয় আছে, সেই ব্যয়টা কিন্তু প্রতিটি স্তরে সঠিক ব্যয়টাই করতে হবে, অপচয় করলে কিন্তু হবে না। আর যে সুযোগ সুবিধা ছিল সেটা যাচাই করা হয়েছে কিনা, একটা অফিসে যে সুযোগ সুবিধা পাওয়ার কথা তার চেয়ে বেশি পেয়েছে কিনা বা তার চেয়ে কম পেয়েছে কিনা, এই জিনিসগুলো কিন্তু তথ্য সংগ্রহের মধ্যে থাকতে হবে। এরপর প্রকল্পের পরোক্ষ উদ্দেশ্য ও সুযোগ সুবিধা নির্ধারণ করা হয়েছে কিনা। প্রকল্পের দু ধরনের উদ্দেশ্য থাকে, একটা প্রত্যক্ষ একটা পরোক্ষ। প্রত্যক্ষ মানে সরাসরি যেটা দেখা যাচ্ছে যেটা যে হ্যাঁ এই উদ্দেশ্য করা হচ্ছে, কিন্তু এর পশ্চাতে কিন্তু আরেকটা উদ্দেশ্য থাকে। সেই উদ্দেশ্যগুলো সেই সুবিধাগুলো নির্ধারণ করা হয়েছে কিনা এটাও কিন্তু দেখতে হবে। এরপরে আছে অনুমান আর নির্দেশক নির্ণয়, মানে একটা অনুমান থাকবে, তার একটা নির্দেশক নির্ণয় করতে হবে। আর তথ্যের প্রকৃতি নির্ধারণ, মানে তথ্যের যে ভিন্নতা থাকে, তথ্যের যে বৈশিষ্ট্যগুলো থাকে সেটা কি ধরনের, তথ্যের প্রকৃতিটা কেমন সেটা কিন্তু আগে নির্ণয় করতে হবে। আর তথ্য সংগ্রহের পদ্ধতি নির্বাচন করতে হবে। তথ্য সংগ্রহের অনেকগুলো পদ্ধতি আছে, মৌখিক প্রশ্ন আকারে তথ্য সংগ্রহ করা যায়, লিখিত প্রশ্ন আকারে তথ্য সংগ্রহ করা যায়, অনেকভাবে কিন্তু তথ্য সংগ্রহ করা যায়। তাহলে কি করতে হবে, তথ্য সংগ্রহের পদ্ধতিটা আগে নির্বাচন করতে হবে, আমি কোন পদ্ধতিতে তথ্য সংগ্রহ করব। এরপর তথ্য বিশ্লেষণের পরিকল্পনা গ্রহণ করতে হবে। তুমি যখন তথ্য সংগ্রহ করলে হবে না, এটা কিন্তু আবার বিশ্লেষণ করতে হবে। যে প্রক্রিয়ায় তথ্য সংগ্রহ করেছো সেই প্রক্রিয়া সঠিক ছিল কিনা, তাহলে কি করতে হবে, তার একটা প্ল্যান কিন্তু থাকতে হবে যে হ্যাঁ আমি তথ্য সংগ্রহ করব এই প্রক্রিয়ায় বা এই পদ্ধতিতে, আর বিশ্লেষণ করব এই পদ্ধতিতে। এই প্ল্যানটা কিন্তু তোমাকে আগে করতে হবে। এই প্ল্যানটা আগে না থাকলে কিন্তু প্রকল্প মূল্যায়ন সঠিক হবে না। এরপর তথ্যের শ্রেণীকরণ করতে হবে। তথ্য কিন্তু ভ্যারাইটি হতে পারে, সম্পদের হিসাব থাকতে পারে, কাঁচামালের হিসাব থাকতে পারে, অনেক ধরনের। যখন তুমি জনসংখ্যা নিয়ে কোনো নীতিমালা প্রণয়ন করবে, জনসংখ্যার কিন্তু বয়স ভেদে এটার হিসাব থাকতে পারে, তাহলে এটা শ্রেণী আকারে সাজাতে হবে কোন ধরনের সম্পদ, এরকম আলাদা আলাদা খাত হলে কিন্তু সেই তথ্যগুলোকে কিন্তু শ্রেণীবদ্ধকরণ করতে হবে। এরপর মূল্যায়ন প্রতিবেদন প্রস্তুতকরণ, শুধু আমি সব কিছু করলাম, তথ্যের প্রকৃতি ঠিক করলাম, নির্বাচন ঠিক করলাম, বিশ্লেষণ করলাম, শ্রেণীবদ্ধ করলাম, কিন্তু প্রতিবেদন আকারে প্রস্তুত করলাম না, তাহলে কিন্তু সেটা সঠিক হবে না। যে কোনো মূল্যায়ন প্রতিবেদন কিন্তু তৈরি করতে হবে লিখিত। সেই লিখিত প্রতিবেদন না হলে কিন্তু মূল্যায়নটা যথার্থ হবে না। এরপর ফলো আপ মানে কি, যা করেছো সেটা আবার নতুন করে দেখো একবার, চেক লিস্ট করা টাইপের, যে আমি করেছি সে ভুল হয়েছে কিনা আবার নতুন করে চেক করা, সেটা হচ্ছে ফলো আপ। তার মানে এই ফলো আপটা কিন্তু প্রকল্প মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ ধাপ। এখন আমরা যাবো নীতি মূল্যায়ন কি। দেখো লেখা আছে, নীতি মূল্যায়নের ইংরেজি প্রতিশব্দ পলিসি ইভ্যালুয়েশন। প্রাথমিকভাবে নীতি মূল্যায়ন বলতে এমন একটি প্রক্রিয়া বা প্রচেষ্টাকে বোঝায় যা কোনো একটি সামাজিক উপযোগিতাকে নির্দেশ করে। তাছাড়া একটি নীতিমালা কার্যকর করার ক্ষেত্রে নীতিটি বাস্তবায়ন পর্যায়ে কিরূপ ফলাফল অর্জন করেছে তাই মূল্যায়ন। তার মানে যখন একটা নীতিমালা কার্যকর করা হয় তার ফলাফলটা কি, ফলাফলটা পজিটিভ না নেগেটিভ, মানে কি ইনপুট কি আউটপুট, এই বিষয়গুলো যদি ফলাফলটা পজিটিভ হয় মানে সোজা কথায় ফলাফল অর্জনটা হচ্ছে মূল্যায়ন। যদি ফলাফল যদি ঠিক না হয় তাহলে কিন্তু মূল্যায়ন ঠিকমতো হবে না। নীতি মূল্যায়নের সংজ্ঞাটি দেখিয়ে জে.এস. হোলি বলেন, যে কোনো জাতীয় কর্মসূচির উদ্দেশ্য বা এর সাথে সংশ্লিষ্ট দুই বা ততোধিক কর্মসূচি যা যথার্থ উদ্দেশ্য একই রকম, এরকম কর্মসূচির সার্বিক যথার্থতা পরিমাপ হচ্ছে মূল্যায়ন। তার মানে যে বিভিন্ন উদ্দেশ্য নিয়ে যে আমরা কাজটা করি সেটা যথার্থতা পরীক্ষা করাই হচ্ছে কিন্তু মূল্যায়ন। একটি দেশের রাজনৈতিক প্রক্রিয়ার ধারাবাহিক কার্যক্রম হচ্ছে জননীতি, যার মধ্যে কিন্তু সমস্যা চিহ্নিতকরণ থাকে, নীতি প্রণয়ন থাকে, বৈধকরণ থাকে, বাস্তবায়ন থাকে, মূল্যায়ন থাকে, এই প্রক্রিয়াগুলো কিন্তু থাকে। এই যে টোটাল বিষয়টা, এই সমগ্র নীতিটির যে সামগ্রিক পর্যালোচনা, এই সামগ্রিক পর্যালোচনাটাই কিন্তু হচ্ছে নীতি। তার মানে নীতিটা কি, শুরু থেকে শেষ পর্যন্ত যে কাজগুলো হয় তার হচ্ছে মূল্যায়ন, তার হচ্ছে সার্বিক পর্যালোচনা। এই পর্যালোচনাটাই হচ্ছে নীতির মূল্যায়ন। তার নীতি মূল্যায়নের পূর্ব শর্ত আমরা এখন দেখব, যে নীতি মূল্যায়ন করতে গেলে কোন শর্তগুলো অবশ্যই পালন করতে হবে।
একটা লক্ষ্য, প্রথম কাজ হচ্ছে লক্ষ্য নির্ধারণ করতে হবে। আমরা যখন নীতি মূল্যায়ন করব, কিভাবে মূল্যায়নটা করব, একটা নির্দিষ্ট লক্ষ্য থাকতে হবে। সেই লক্ষ্যের আলোকে কিন্তু নীতিটাকে মূল্যায়ন করতে হবে। এরপর কি করতে হবে, যৌক্তিক কাঠামো মানে লজিক্যাল ফ্রেমওয়ার্ক যেটাকে বলে, এটা একটা কাঠামো থাকবে। সেই কাঠামো কিন্তু আবার বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে হয়। যেমন দেখো, প্রজেক্টের উদ্দেশ্যাবলী কিভাবে পরিমাপ করা যায় তা নির্দিষ্ট করা। তার মানে একটা প্রদেশের কিন্তু একটা প্রজেক্টের কিন্তু একটা উদ্দেশ্য থাকে, সেই উদ্দেশ্যটা কিভাবে পরিমাপ করা যাবে তা কিন্তু নির্দিষ্ট করতে হবে। এরপরে আছে কর্মসূচির পশ্চাতে কি ধারণা কাজ করছে তা ব্যাখ্যা করা। যখন একটা কর্মসূচি হাতে নেওয়া হয়, এর কিন্তু দুই ধরনের কাজ থাকে, একটা হচ্ছে অগ্রগামী, একটা পশ্চাৎগামী। এর পিছনে কি কি কাজ ছিল, সামনে কি কাজ আছে, এই বিষয়গুলো কিন্তু তোমাকে ঠিক করে নিতে হবে। তারপরে কর্মসূচির উপাদান, কার্যাবলী ও উৎপাদন পরিমাপের মধ্যে নির্দেশক প্রণয়ন করতে হবে। তার মানে উপাদান, কার্যাবলী আর উৎপাদন, এই পরিমাপের কিন্তু একটা নির্দেশক, কোন প্রক্রিয়া করবা সেই নির্দেশকটা কিন্তু প্রণয়ন করে নিতে হবে। আর একটা বেজ লাইন থাকবে। বেজ লাইন মানে টোটাল ডেটাগুলো, টোটাল তথ্যগুলো যেখানে সংগ্রহীত থাকবে সেই বেজ লাইন। সেই বেজ লাইন যদি না থাকে তাহলে কিন্তু মূল্যায়ন যথার্থ হবে না। তাহলে আরটা কি থাকবে, নির্দেশক নির্ধারণ। একটা নির্দেশক নির্ধারণ, কোন নির্দেশকের আলোকে তুমি নীতি মূল্যায়ন করবা সেটা কিন্তু নির্ধারণ করে নিতে হবে। আর যে পরিবর্তন পরিমাপ, যে পরিবর্তনগুলো হয়, তুমি একটা কাজ হাত নিয়েছো, একটা প্রজেক্ট হাতে নিয়েছো, সেই প্রজেক্ট চলাকালীন অবস্থায় দেখবে বিভিন্ন ধরনের ওই এলাকার একটা ইম্প্যাক্ট হয়, ওই এলাকার সাথে তার পার্শ্ববর্তী এলাকার কি ইম্প্যাক্ট হয়েছে, মানে সুযোগ সুবিধার কম বেশি হয়েছে কিনা, এই বিষয়গুলো কিন্তু তুলনা করা হয়। এই তুলনাটা হচ্ছে পরিবর্তন পরিমাপক। কর্মসূচি বাস্তবায়নের ফলে জনগণের মধ্যে কি কি পরিবর্তন সূচিত হয়েছে, যেমন জীবনযাত্রার মান উন্নত হয়েছে কিনা, তা পরিমাপ করে পরিমাপ করা মূল্যায়নের অন্যতম উদ্দেশ্য। এক্ষেত্রে তিনটি পদ্ধতি গৃহীত হয়ে থাকে। 1 নম্বর দেখো, যে অবস্থা পরিলক্ষিত হলো তার সাথে প্রজেক্টের উন্নয়নের লক্ষ্যের সাথে তুলনা করতে হবে। মানে তোমরা যা দেখছো, একটা প্রজেক্ট তৈরি হয়েছে, মূল্যায়ন করছো তুমি, সেই মূল্যায়ন করতে গিয়ে কি দেখতে হবে, যে অবস্থা দেখা যাচ্ছে ঠিক এই উন্নয়নের সঙ্গে তার তুলনা করতে হবে। তুলনা করলে বোঝা যাবে যে আসলে কাজটা মানে ভালো না খারাপ হয়েছে। আর প্রজেক্টের আওতাধীন এলাকার সাথে একই আর্থসামাজিক অবস্থার অন্যান্য এলাকার তুলনা করতে হবে। প্রজেক্ট যে এলাকায় নেওয়া হয়েছে সেখানকার মানুষের আর্থসামাজিক অবস্থা এবং প্রজেক্টের বাইরের যে এলাকাটা সেখানকার মানুষের আর্থসামাজিক অবস্থার তুলনা করলে কিন্তু যখন কম্পেয়ার স্টাডি করবো তখন কিন্তু বোঝা যাবে যে এই আমি যে নীতিটা তৈরি করেছিলাম বা প্রজেক্টটা তৈরি করেছিলাম সেই প্রজেক্টটা ভালো হয়েছে না খারাপ হয়েছে। এরপরে করতে হবে যে সময়ের অবস্থা দেখা হচ্ছে তার সাথে পূর্বের সময়ের অবস্থার কিন্তু একটা তুলনা করতে হবে। তার মানে কি, সময়ের একটা কম্পেয়ার করতে হবে। তুমি এখন যে প্রজেক্টটা চলছে ঠিক তার পূর্বের যে সময় এখানকার অবস্থা কেমন ছিল, আর্থসামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক অবস্থাটা কেমন ছিল, এটা কিন্তু একটা তুলনা করতে হবে। তারপরে করতে হবে রিপোর্ট প্রদান করতে হবে। সেই রিপোর্ট পদ্ধতিটা কেমন হবে, রিপোর্টিং করার অনেকগুলো প্রক্রিয়া আছে, সেটাকে কিন্তু তোমার খেয়াল করে দেখতে হবে যে সবকিছু করার পর তার রিপোর্ট লিখতে হবে। রিপোর্ট না লিখলে কিন্তু মূল্যায়ন হবে না। তারপরে প্রশাসনিক বিশ্বস্ততা অর্জন করতে হবে। এটা কি জিনিস, আমরা যখন কোনো অফিসের মাধ্যমে যে কাজগুলো করি, আমি যে ক্লাসটা নিয়েছি এটা কিন্তু আমার অফিসিয়াল নির্দেশ, কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা, জাতীয় বিশ্ববিদ্যালয় চেয়েছে, আমার প্রিন্সিপাল মহোদয় কিন্তু আমাদের এটা নেওয়ার জন্য অনুমোদন দিয়েছেন। কারণ এখানে কিন্তু আমাদের টিকতে যোগ্যতার ভিত্তিতে কিন্তু এখানে আমাদের সিলেকশনটা দেওয়া হয়েছে। আমরা স্লাইডে ক্লাস তৈরি করে অনেক পাঠিয়েছি। তারপরে বিশ্ববিদ্যালয় যাদেরকে যোগ্য মনে করেছে তাদেরকে কিন্তু এখানে অ্যাপয়েন্ট করা হয়েছে। এই যে বিশ্বস্ততা, এটা কিন্তু আমাকে রক্ষা করে চলতে হবে। আমার কাজের মূল্যায়ন হচ্ছে আমার মানে প্রশাসনিক বিশ্বস্ততা। আমাকে যে বিশ্বাস রেখে জাতীয় বিশ্ববিদ্যালয় আমাকে দায়িত্ব দিয়েছে এই ক্লাসটা নেওয়ার, আমি যদি সেটার মর্যাদা রাখতে পারি তাহলে কিন্তু বোঝা যাবে হ্যাঁ, প্রশাসনিক বিশ্বস্ততা আমি অর্জন করতে পেরেছি। এরপরে আছে নিরপেক্ষতা। আমি যে কাজই করি না কেন বা যখন একটা প্রজেক্ট চলে, প্রজেক্টে যখন মূল্যায়ন হয়, সেই মূল্যায়নটা কিন্তু নিরপেক্ষ হতে হবে। আমরা একজন ব্যক্তি হিসেবে দলমত যে মতেরই মতাদর্শী হই না কেন, যখন আমরা কাজ করব তখন মূল কাজ কিন্তু রাষ্ট্রের। তার মানে সরকার যে নির্দেশনা দেবে সেই নির্দেশনা অনুযায়ী কিন্তু কাজগুলোকে আমাকে করতে হবে। এখানে আমার ব্যক্তিগত মতাদর্শ প্রয়োগ করার কোনো সুযোগ কিন্তু নাই। তার মানে কি, কোনো নীতি মূল্যায়ন করতে গেলে অবশ্যই তাকে নিরপেক্ষ থেকে কিন্তু মূল্যায়ন করতে হবে। কোনো রকম বায়াসড হলে কিন্তু সেটা হবে না।
তারপরে কর্মসূচি সম্পর্কে সঠিক জ্ঞান, যে কর্মসূচির আলোকে তুমি নীতি মূল্যায়ন করবা সেই নীতি মূল্যায়ন, সেই কর্মসূচি সম্পর্কে তোমাদের জ্ঞান থাকতে হবে। আমি যে কাজটা করবো সেই কাজটা সম্পর্কে আমার কোনো ধারণাই না থাকে, তাহলে কিন্তু আমি সেই কাজটা সঠিকভাবে করতে পারবো না। তারপরে এখন আমরা পড়বো নীতি মূল্যায়নের গুরুত্ব, নীতি মূল্যায়ন কেন দরকার, কি কারণে নীতি মূল্যায়ন করতে হবে। দেখো, যে নীতি মূল্যায়ন একটা জিনিস করে যে স্পষ্টতা দান করে, আর এই নীতি মূল্যায়ন করলে যে সিদ্ধান্ত পাওয়া যায় সেই সিদ্ধান্তের আলোকে আমলাগণ বা সরকার পরবর্তী আরেকটা নীতি প্রণয়ন করতে পারে, বা এই সিদ্ধান্তের আলোকে আরেকটা কাজ করতে পারে। তার মানে তার কিন্তু অভিজ্ঞতা বাড়ে। তার মানে কি, নীতি মূল্যায়নের গুরুত্ব কিন্তু অপরিসীম। আমরা 1 নম্বর দেখবো, দক্ষতা বৃদ্ধি পায়। নীতি মূল্যায়ন করে দক্ষতা বৃদ্ধি পায়। যখন আমরা কোনো নীতি তৈরি করি বা প্রকল্প তৈরি করি, সেই প্রকল্প বাস্তবায়ন হলো, নীতি মূল্যায়ন হলো, তাহলে কি হলো, আমার দক্ষতা বৃদ্ধি পেল। তুমি যখন একটা বই পড়বা, একাধিক বই পড়বা, তোমার দক্ষতা বৃদ্ধি পাবে, তখন আরেকটা বই পড়তে উদ্বুদ্ধ হওয়া। তেমনি একটা অফিসে যখন বিভিন্ন ধরনের কাজ থাকে, যে অফিসারগুলো এর সাথে সম্পৃক্ত থাকে, তারা যে কাজগুলো করে, যে ভুল ত্রুটি করে, আর একটা কাজ করতে গেলে কিন্তু সেই ভুল ত্রুটি আর হবে না। তার মানে কি, সে কিন্তু দক্ষতা অর্জন করে ফেলবে। তারপর নীতি মূল্যায়ন কিন্তু দক্ষতা বৃদ্ধি করে। 2, পছন্দ এবং সিদ্ধান্ত গ্রহণের জন্য। পছন্দ এবং সিদ্ধান্ত, তুমি যখন সিদ্ধান্ত গ্রহণ করবা নীতি মূল্যায়ন করতে গিয়ে, তখন কিন্তু তোমার ব্যক্তিগত একটা পছন্দ অপছন্দের বিষয় কিন্তু সেখানে থাকবে, কিন্তু তোমাকে এমনভাবে সিদ্ধান্ত নিতে হবে সেই সিদ্ধান্তটা যেন অফিসিয়াল হয়। ব্যক্তিগত মতামত কিন্তু কিছুটা হলে প্রতিফলিত হয় তোমার মূল্যায়নে, কিন্তু তোমাকে চিন্তা করতে হবে যে আমি নিরপেক্ষ থেকে আমার অফিসিয়াল যে সিদ্ধান্ত নিলে রাষ্ট্রের জন্য কল্যাণকর হবে, প্রতিষ্ঠানের জন্য কল্যাণকর হবে, সেটা কিন্তু সেভাবে তোমাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এরপর জ্ঞান অর্জনের জন্য, আমরা যখন কাজ করি, একটা থেকে আরেকটা করি, এরকম যখন করতেই থাকি, জানো যে আমরা যখন সার্ভিসে আছি 59 বছর পর্যন্ত আমরা বিভিন্ন ধরনের কাজের সাথে সম্পৃক্ত থাকবো। এই যে আমাদের কিন্তু নতুন একটা অভিজ্ঞতা যে তোমাদের জুমে ক্লাস নিতে হচ্ছে। এই করোনাকালীন পরিস্থিতিতে শিক্ষা ব্যবস্থা স্থিতিশীল রাখার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই মহৎ উদ্যোগ, এটা কিন্তু আমি প্রথমে শোনার পরে স্বাগত জানিয়েছি যে খুব চমৎকার উদ্যোগ। বিভিন্ন কলেজ, আমার কলেজেও কিন্তু অনলাইনে ক্লাস হয়। তার মানে এই যে জ্ঞান অর্জন, আমরা যখন কোনো কাজ করছি, প্রথম থেকে আস্তে কিন্তু আমরা দক্ষতা অর্জন করতে সফল হচ্ছে আস্তে আস্তে। যে তার মানে কি, একটা ক্লাস নিচ্ছি, সে তার ত্রুটিগুলো কিন্তু অন্য ক্লাসে যেন না হয় সেটা কিন্তু আমরা দেখার চেষ্টা করছি। তার মানে কি, কাজ করলে কিন্তু জ্ঞান অর্জন হয়। তার মানে নীতি মূল্যায়ন করলেই কিন্তু জ্ঞান অর্জন সহজ হবে। এরপর জবাবদিহিতা অর্জনের জন্য। জবাবদিহিতা কি জিনিস, তুমি একটা কাজ করে আর একজনের কাছে সে কাজের ব্যাখ্যা প্রদান করা। যদি কোনো জবাবদিহিতা না থাকে তাহলে কিন্তু সেই কাজের কিন্তু মূল্যায়ন হবে না, সেই কাজ কিন্তু ওই রকমই থাকে, কিন্তু ভালো কিছু হবে না। এই জন্য কাজের জবাবদিহি করতে হবে। তুমি তোমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কিন্তু জবাবদিহি করতে বাধ্য। প্রত্যেকটা জিনিসের অফিসগুলো এমনইভাবে পদস্থাপন করা যে একজন আরেকজনের অধীনে থাকে এবং জবাবদিহি করতে হয়। আমরা যখন অধ্যক্ষ বিভাগীয় প্রধানের কাছে জবাবদিহি করি, বিভাগীয় প্রধান প্রিন্সিপালের কাছে করে, প্রিন্সিপাল জবাবদিহি করে ডিজির কাছে, ডিজি মহোদয় সচিবের কাছে, সচিব মন্ত্রীর কাছে, মন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে। তাহলে রাষ্ট্রপতি কার কাছে জবাবদিহি করবেন? সকল ক্ষমতার উৎস কিন্তু জনগণ, তাহলে রাষ্ট্রপতি জনগণের কাছে করবেন। তার মানে এটা সার্কেল, কিন্তু পদসমানটা এরকমই সার্কেল। তার মানে প্রত্যেকটা জায়গায় কিন্তু জবাবদিহিতা অর্জন করতে হয়। তেমনি নীতি মূল্যায়নের ক্ষেত্রে কিন্তু জবাবদিহিতা থাকবে। এরপর সমস্যার সমাধান, যখন বিভিন্ন সমস্যা হয় কিভাবে সমাধান করতে হয় সেই বিষয়টা কিন্তু নীতি মূল্যায়ন করলে জানা যাবে যে হ্যাঁ, সমস্যা হলে এইভাবে সমাধান করতে হয়। এরপর প্রক্রিয়াকে স্পষ্টতা দান। অস্পষ্ট কোনো জিনিসই কিন্তু স্বচ্ছ না, কোনো জিনিসই জনগণ কিন্তু স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে না। যখন কোনো জিনিস স্পষ্ট হয়, একটা এলাকায় একটা প্রকল্প হাতে নেওয়া হয়েছে, সেই এলাকার মানুষ যদি বুঝতে পারে, তাকে কিন্তু বোঝানো হয় যে হ্যাঁ, এটা হলে তোমাদের যাদের জমি অধিগ্রহণ হচ্ছে, দেখবে অনেক আন্দোলন করে, অনেক কিছু করে। একটা কৃষি জমি হয়তো মানে তার উপর একজন বাড়ির উপর একটা রাস্তা যেতে পারে, কিন্তু রাস্তার যে সুযোগ সুবিধা, এটা জনগণকে যখন উদ্বুদ্ধ করবা বা সরকার যেটা করতে পারে, তাহলে জনগণ কিন্তু স্বতঃস্ফূর্তভাবেই কাজের অংশ নেয়। কারণ এই রাস্তা হলে এলাকার উন্নয়ন হবে, কৃষির আধুনিকীকরণ হবে, মানুষ সহজে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবে, পণ্যের সরবরাহ বাড়বে। তার মানে কি, যে কাজই করা হোক না কেন, সেটা কিন্তু এই প্রক্রিয়াটা স্পষ্ট হতে হবে। অস্পষ্ট প্রক্রিয়া থাকলে সেখানে কিন্তু জনগণের অংশগ্রহণ থাকবে না। তাহলে কি করতে হবে, প্রক্রিয়াকে স্পষ্ট করতে হবে। এরপর অর্থ ও সময়ের অপচয় রোধ। প্রত্যেকটা জিনিসই কিন্তু একটা সময় আছে, এর সাথে অর্থের
সম্পৃক্ততা আছে। তোমরা যারা 4th ইয়ারে পড়াশোনা করছো, তোমাদের কিন্তু নির্দিষ্ট একটা সিলেবাস আছে। তোমাদের নির্দিষ্ট সময় পরে পরীক্ষার হলে বসতে হবে, পড়াশোনা সুন্দর একটা রেজাল্ট করলে তারপরে তোমাকে চাকরির জন্য কম্পিটিশনে নামতে হবে, সেখানে ভালো করলে একটা চাকরি পেলে কিন্তু তোমার জীবনে সচ্ছলতা ফিরে আসবে, তখন কিন্তু তুমি স্বাধীনভাবে চলতে পারবে। তাহলে কি করতে হবে? তাহলে তোমাকে প্রথমত সময় হিসাব করে পড়াশোনা করতে হবে। এখানে অর্থের একটা বিষয় আছে। তাহলে কি করে, যখন একটা প্রকল্প হাতে নেওয়া হয় সেখানে নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ যদি না করে তাহলে প্রকল্প ব্যয় বেড়ে যাবে। প্রতিনিয়ত দ্রব্যমূল্যের দাম বাড়ে, কাঁচামালের দাম বাড়ে, যখন সময় বেড়ে যাবে তখন কি হবে? জিনিসপত্রের দাম বেড়ে যাবে, শ্রমিকদের অফিসারদের বেতন দিতে হবে। এখানে অনেক অস্থায়ী ভিত্তিতে অনেক লোকজন চাকরি করে, তাহলে তাদের কিন্তু বেতন দিতে হবে, অনেক দাম দিয়ে জিনিসপত্র কিনতে হবে। এই জন্য অর্থ আর সময়, এটা কিন্তু এই অপচয়টা কোনো ক্রমে যেন না হয় সেটা খেয়াল রাখতে হবে। যে অর্থ দেওয়া হয়েছে সেই অর্থের আলোকে, যে সময় দেওয়া হয়েছে সেই সময়ের আলোকে কিন্তু কাজটাকে সম্পাদন করতে হবে। এরপর নতুন সিদ্ধান্ত গ্রহণ ও নীতি প্রণয়ন। একটা জিনিস তোমরা খেয়াল করে দেখো যে একটা কাজ হলে কিন্তু আরেকটা সিদ্ধান্ত নিতে সহজ হয়। আমি কোনোদিন কোনো কাজই করে নিতে পরবর্তী কি সিদ্ধান্ত নেবো? একটা কাজ যে করে সে কিন্তু ভুল করে, আবার সে শেখেও। তুমি যত পড়বা তত ভুলে যাবা, তত শিখবা। সাইক্লিক অর্ডারে কাজগুলো করতে হবে। তুমি ভুলে যাও মানে কি আবার পড়বা। একটা জিনিস বারবার, আমরা কি কখনো আব্বা মা এই ডাকগুলো ভুলে যাই না? ভুলে যাই, কারণ কি বারবার চর্চা করি তাই। কিন্তু একটা জিনিস পড়লাম, পরে 2 মাস আর সেটার কোনো রিভাইজ দিলাম না, সেটা আমরা ভুলে যাই, কারণ কি চর্চা করে নিই, আমার ব্রেনে স্থায়ীভাবে ওটা দাগ কাটে নেই। সেই জন্য কোনো কাজ যখন আমরা করব সেই কাজটা করলে কিন্তু আরেকটা সিদ্ধান্ত নিতে সহজ হবে। এখানে ভুল হলে পরবর্তীতে কিন্তু সেই ভুলটা আর হবে না। তাহলে আমরা শিখলাম নীতি মূল্যায়নের গুরুত্ব, যে নীতি মূল্যায়নের গুরুত্ব অনস্বীকার্য, কারণ নীতি মূল্যায়ন ঠিকমতো করলে কিন্তু সেটা পরবর্তী আরেকটা সিদ্ধান্ত নিতে কিন্তু সহজ হয়। তাহলে আমরা একটা নতুন আরেকটা আলোচনায় যাব। তোমাদের এরকম প্রশ্ন হয়, নীতি প্রণয়নে নির্বাহী বিভাগের প্রাধান্য সকল সমাজে বিদ্যমান, আলোচনা করো। নির্বাহী বিভাগ কোনটা? শাসন বিভাগ। তাহলে সেই শাসন বিভাগটা আমরা একটু দেখি কি জিনিস। শাসন বিভাগ দুটি অর্থে আমরা এখানে সংজ্ঞায়িত করবো, একটা ব্যাপক অর্থে, একটা হচ্ছে সংকীর্ণ অর্থে। ব্যাপক অর্থে শাসন বিভাগ বলতে আইন ও বিচার বিভাগের কর্মচারী বাদে শাসন কার্যে নিয়োজিত ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে গ্রাম্য চৌকিদার পর্যন্ত সকল কর্মচারীদের সমন্বয়ে গঠিত বিভাগকে বোঝায়। তার মানে কি, দুটো বিভাগ বাদ দিয়ে, একটা আইন বিভাগ, একটা বিচার বিভাগ, এই দুটোকে বাদ দিয়ে বাকি যত রকমের আছে একদম ঊর্ধ্বতন, মানে সেক্রেটারি থেকে শুরু করে গ্রামের একজন চৌকিদার, এই শাসন বিভাগের সাথে জড়িত সবাই কিন্তু শাসন বিভাগের অংশ। আর সংকীর্ণ অর্থে কি হচ্ছে দেখো, সংকীর্ণ অর্থে শাসন বিভাগ হলো রাষ্ট্রপতি ও মন্ত্রী পরিষদের সদস্যদের সমন্বয়ে গঠিত বিভাগ, যে বিভাগের মাধ্যমে রাষ্ট্রনীতি প্রণীত ও কার্যকর হয়, এটাই হচ্ছে শাসন বিভাগ। তার মানে এটা কি হলো, শুধু রাষ্ট্রপতি আর মন্ত্রী পরিষদের সদস্যদের সমন্বয়ে গঠিত বিভাগ। তাহলে কি এটা সম্পূর্ণ হলো? সংজ্ঞাটা হলো না। কারণ কি, শাসন বিভাগের দুটো অংশ থাকে, একটা হচ্ছে রাজনৈতিক অংশ, একটা হচ্ছে অরাজনৈতিক অংশ। রাজনৈতিক অংশ ক্ষমতায় আসেন জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে 5 বছরের জন্য, আর যারা প্রশাসনে আসেন তারা কিন্তু তার 59 বছর পর্যন্ত তারা চাকরিতে থাকে। তার মানে কি, তাদের দক্ষতা, অভিজ্ঞতা, বিভিন্ন ধরনের ট্রেনিং, কাজ করতে করতে তারা অনেক কিছু শেখে। কিন্তু হঠাৎ করে একজন রাজনৈতিক নেতৃত্ব এসে বড় একটা আসনে বসলেন বা মন্ত্রী হইলেন, সে কিন্তু হঠাৎ করে সবকিছু বুঝবেন না। তাহলে কিভাবে চালাতে হবে? অরাজনৈতিক রাজনৈতিক মিশ্রণ সমন্বয় করে। সরকার হয়তো নীতি প্রণয়ন করে, কিন্তু নীতি প্রণয়ন করতে যে তথ্যগুলো লাগে সে তথ্যগুলো কোত্থেকে আসে? সেগুলো স্ব মিনিস্ট্রি থেকে আসে, সচিব মহোদয় সরবরাহ করেন। সরকারটা নীতি তৈরি করলো, বাস্তবায়ন কিভাবে হবে? ফিল্ড পর্যায়ে অফিসাররা বাস্তবায়ন করবে। তারা কিসের অংশ? অরাজনৈতিক অংশ। তার মানে কি, এই সংজ্ঞাটা অসম্পূর্ণ। সম্পূর্ণ কোনটা? সম্পূর্ণ হচ্ছে টোটাল সব একসাথে, আইন বিভাগ আর বিচার বিভাগ বাদ দিয়ে বাকি যারা আছেন সবার সমষ্টি হচ্ছে শাসন বিভাগ। তাহলে একটু সংজ্ঞায় যে বারকার বলেন, শাসন বিভাগ হলো আইন ও বিচার বিভাগ ব্যতীত সরকারি কার্যে নিযুক্ত সকল কর্মচারীদের সমন্বয়ে গঠিত বিভাগ। তার মানে হচ্ছে বারকার বলছেন ব্যাপক অর্থের সংজ্ঞা, যে আইন বিভাগ আর বিচার বিভাগ বাদে বাকি সবাই হচ্ছে শাসন বিভাগের অন্তর্ভুক্ত।
ফাইনার বলেন শাসন সংক্রান্ত কাজের সাথে সংশ্লিষ্ট সকল ব্যক্তির সমানে শাসন বিভাগ গঠিত। একই কথা, উনি কিন্তু ব্যাপক অর্থে সংজ্ঞাটা দিয়েছেন। তার মানে বার্কার আর ফাইনার এই দুজন রাষ্ট্রবিজ্ঞানী কিন্তু ব্যাপক অর্থে সংজ্ঞা দিয়েছেন যে আসলে আইন বিভাগ আর বিচার বিভাগ বাদে সবাই হচ্ছে শাসন বিভাগের অন্তর্ভুক্ত। তাহলে আমরা শাসন বিভাগটা জানলাম। তাহলে আমরা এখন যাব আরেকটা প্রশ্নে, যে নীতি নির্ধারণে নির্বাহী বিভাগের প্রাধান্য প্রতিটি রাজনৈতিক ব্যবস্থার অভিন্ন বিষয়। তার মানে প্রত্যেকটা রাজনৈতিক ব্যবস্থায়, সে সমাজতান্ত্রিক হোক, পুঁজিবাদী হোক, গণতান্ত্রিক হোক, সংসদীয় সরকার যাই হোক না কেন, এখানে শাসন বিভাগের একটা কিন্তু প্রাধান্য থেকে যায়। সেই বিষয়টা আমরা একটু আলোচনা করি। দেখো, যে কোনো দেশের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে মূলত সরকারের 3টি অর্গান বা বিভাগ অংশগ্রহণ করে এবং এরা সরকারের নীতি প্রণয়ন আর বাস্তবায়ন করে থাকে। আর সরকারের আইন বিভাগ, শাসন বা নির্বাহী বিভাগ ও বিচার বিভাগ সংসদীয়, গণতান্ত্রিক বা সমাজতান্ত্রিক সকল সরকার ব্যবস্থাতেই বিদ্যমান আছে। কিন্তু এসব বিভাগের মধ্যে নীতি নির্ধারণের ক্ষেত্রে নির্বাহী বিভাগ বা শাসন বিভাগের প্রাধান্য সকল অবস্থাতেই দেখা যায়। তার মানে আমি যে আলোচনা করব সেই আলোচনা কিন্তু আমি এই উক্তিটির পক্ষে কিন্তু করব, যে হ্যাঁ, নীতি নির্ধারণে নির্বাহী বিভাগের প্রাধান্য কিন্তু আছে, এর পক্ষে আমি আমার মতামত তুলে ধরব। রাষ্ট্রের ব্যাপকতা বৃদ্ধি। তোমরা জানো যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় রাষ্ট্রের কাজ কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে। বর্তমান রাষ্ট্র ব্যবস্থা কিন্তু জনকল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা, পুলিশি রাষ্ট্র নয়। যখন রাষ্ট্রের কাজ বেড়ে যায় তখন কি হয়? প্রশাসনের লোকদের কাজ বেড়ে যায়। তোমার পরিবারে দেখবে অনেক মানুষ যে বেশি কাজ করে, বেশি উপার্জন করে, তার কদর বেশি না। তোমার হয়তো সংসারে 5 জন মহিলা আছে, ননদ ভাবি দিয়ে, একজন চাকরি করে, দেখবো যে চাকরি করে তার কদর বেশি, কারণ কি? সে উপার্জন করে, সে বেশি কাজ করে। যে বেশি কাজ করে তার কিন্তু একটা প্রাধান্য থাকবে। তাহলে রাষ্ট্রের ব্যাপকতা বেড়ে গেছে বলে কাজের ব্যাপকতা কিন্তু বেড়ে গেছে। আইন সভার ব্যর্থতা। এখানে আইন সভার ব্যর্থতা বলতে আমরা কি বুঝি? আমাদের দেশে যে নির্বাচন হয়, এই নির্বাচন কিন্তু তোমরা বড় হয়েছে, 4th এর বড় জানো যে পার্লামেন্ট মেম্বার, তোমরা জানো যে এতে অনেক টাকা পয়সা খরচের বিষয় আছে, অনেক কিছু আছে। একজন সৎ, দক্ষ, জ্ঞানী লোক যাই হোক না কেন, তার যদি অর্থ না থাকে সে কিন্তু নির্বাচিত হয়ে আসা টাফ আমাদের মতো দেশে। কারণ এর পিছনে কিন্তু অনেক অর্থের বিষয় আছে, আর একটা দল থেকে মনোনয়ন পাওয়া তো সহজ না। এখানে অনেক কিছু সংমিশ্রণ, তোমরা জানো, আমি এইসব বিষয়ে ডিটেলসে যেতে চাই না। তার মানে এখানে কিন্তু যোগ্য লোক কিন্তু অনেক সময় প্রার্থী হিসাবে আসেন না। তাহলে কি হয়? তাদের ব্যর্থতা থাকে। যখন পার্লামেন্টে কোনো বিষয় নীতি প্রণীত হয় তখন কি হয়? মন্ত্রী মহোদয় এসে সেটা উত্থাপন করেন। তখন কিন্তু এই যে যারা এর পক্ষে বিপক্ষে অনেকে কথা বলেন, কিন্তু এমন দক্ষ লোক কিন্তু নাই। আবার থাকলেও কিন্তু দলীয় অনুশাসনের কারণে অনেক কিছু করাও সম্ভব হয় না। এই শাসন বিভাগের ব্যর্থতার কারণে কিন্তু, আইন বিভাগের ব্যর্থতার কারণে কিন্তু শাসন বিভাগের প্রাধান্য কিন্তু আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। জাতীয় লক্ষ্য নীতির ব্যাপারে ঐক্যমত্য গঠন। তোমরা জানো যে কোনো জাতির একটা নির্দিষ্ট লক্ষ্য বা ঐক্যমত্য লাগে। এগুলো তৈরি করে কারা? প্রশাসনের লোক। এরা কিন্তু সারা দেশ চষে বেড়ায়, মানুষকে ঐক্যবদ্ধ করে, জনমত তৈরি করে, জাতির যে লক্ষ্য এই নিয়ে প্রচার করে। তার মানে তারা বেশি কাজ করে, বেশি কাজ করলে তাদের ক্ষমতাও বেশি থাকে। শাসন বিভাগের সুবিবেচনা প্রসূত ক্ষমতা। কিছু সুবিবেচনা প্রসূত ক্ষমতা থাকে, যে ক্ষমতার আলোকে আমাদের শাসন বিভাগের প্রধান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, দুঃখিত, উনি কিন্তু যে কাজটা করেন, ওনার মুখ দিয়ে পার্লামেন্টে এসে যে শব্দটা বের হয়, সেটা কিন্তু বিরোধিতা করা লোক আমাদের দেশে নাই বললেই চলে। তার মানে উনি জানেন যে আইন বিভাগের নেতৃবৃন্দ জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী যা বলেছেন সুবিবেচনা বলেই করেছেন। এখানে এই ক্ষমতা, কিছু ক্ষমতা তাকে অর্পণ করে দিয়েছে এরা। এই জন্য উনি যেটা বলবেন সেটা কিন্তু মানে নিয়ে খুব বেশি আলোচনা সমালোচনা হয় না। দলীয় অনুশাসন। তোমরা জানো সরকারি দল যদি তার দলের বিপক্ষে ভোট দেয় তাহলে কিন্তু তার সংসদ সদস্যপদ খারিজ হয়ে যাবে। এটা একটা ভয় আছে। তারা খুব ভালো করে জানে আমরা যদি সরকারের বিরোধিতা করি, মন্ত্রীর বিরোধিতা করি, তার আমার এলাকার উন্নয়নের জন্য যখন তার কাছে যাব, বাজেটের জন্য, বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য, সে কিন্তু কাজ দেবে না। এই ভয়টা কিন্তু সংসদ সদস্যদের মধ্যে থাকে। হওয়ার কথা ছিল আইন বিভাগের ক্ষমতা বৃদ্ধি, কারণ তারা শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে, কিন্তু হয়ে গেছে উল্টা। এর মূল কারণ হচ্ছে আমাদের আইন বিভাগের ব্যর্থতা রয়ে গেছে। স্থায়ী কমিটির ব্যর্থতা। আমাদের প্রত্যেকটা মিনিস্ট্রি কিন্তু স্থায়ী কমিটি থাকে।
কমিটিগুলো কি করে? মন্ত্রী মহোদয় যে কাজগুলো করে, কোন নীতি প্রণয়ন হয়, আইন প্রণয়ন হয়, এই সংসদীয় কমিটি সেটা পর্যালোচনা করে। কিন্তু সেই কমিটি কিন্তু এরকম যোগ্য লোকের দরকার আছে। যোগ্য লোক না থাকলে কিন্তু সেই কমিটি কিন্তু সঠিকভাবে মূল্যায়নও করতে পারবে না, পরামর্শ দিতে পারে না। এই ব্যর্থতা কিন্তু আমাদের সংসদীয় কমিটির রয়ে গেছে। আর সুষ্ঠু জনমতের অভাব। জনমত, কোনো কাজ করতে হলে সুষ্ঠু জনমত লাগে। জনমতের প্রাধান্য না থাকলে সেই কাজ সঠিকভাবে করা যায় না, যেটা আমাদের দেশে কিন্তু জনমতের একটা বিশাল অভাব রয়ে গেছে। ফলে কি হচ্ছে? জনগণ ঐক্যবদ্ধ হচ্ছে না, প্রশাসন তাদের মতো করে সে কাজ চালিয়ে যাচ্ছে। আর আমলাতন্ত্রের প্রাধান্য, তোমরা জানো যে সব কাজ কিন্তু আমাদের দেশের কাজগুলো আমলাতান্ত্রিক। মন্ত্রী যে কাজগুলো করেন আমলাতন্ত্রের মাধ্যমে কিন্তু করেন। যে আইন নীতি প্রণয়ন করেন আমলাতন্ত্রের মাধ্যমে তথ্যগুলো তার কাছে আসে। আমলাতন্ত্র সব কাজ কিন্তু বাস্তবায়ন করে থাকেন, অতএব তাদের একটা প্রাধান্য আছে। আর এর সাথে কিন্তু মন্ত্রীরা ওতপ্রোতভাবে জড়িত আছেন। আর বিরোধী দলের ভূমিকা, তোমরা জানো আমাদের দেশে বিরোধী দলের ভূমিকা কিন্তু এখন বিরোধী দল যেটা আছে, আমাদের বিরোধী দল না সরকারি দল, এটা বোঝা মুশকিল। যাই হোক, তাদের ভূমিকা কিন্তু সন্তোষজনক নয়। তারা সরকারের বিভিন্ন কাজের যেভাবে সমালোচনা করার কথা, হতে পারে কোনো ভয়ে করে না, হতে তাদের কোনো স্বার্থ আছে। আর বড় দলগুলো তো, আরও যে দলগুলো আছে তারা তো পুরোপুরি ইনঅ্যাক্টিভ। তার মানে এই বিরোধী দলের কিন্তু ভূমিকা ঘাটতি আমাদের দেশে আছে। এরপর জনসংযোগ নাই, জনগণের সাথে নেতাদের সম্পৃক্ততা নাই। নেতা এমপি হয়েছে, ঢাকা শহরে ফ্ল্যাট পেয়ে গেছে, ওইখানে গিয়ে থাকে, এলাকার সাথে তার কোনো, এলাকার যে নেতাকর্মী তার কাছে যায় না, গেলে তাদের সাথে সম্পর্ক ভালো না। এই যে জনসংযোগের ঘাটতি আছে, মানে কিন্তু এই জন্য এদের প্রাধান্য নাই। এতে হচ্ছে কি, মন্ত্রীরা কিন্তু সারা দেশ চষে বেড়াচ্ছে, শাসন বিভাগের লোক তারা। ফলে তাদের সাথে জনগণের সংযোগ থেকে যাচ্ছে, জনগণ তাদের কাছ থেকে বিভিন্ন দাবি দেওয়া আদায় করতে পারছে, ফলে তার ক্ষমতাটা বেড়ে যাচ্ছে। এরপর বিচার বিভাগের পর্যালোচনা নিয়ন্ত্রণ। আমাদের দেশের বিচার বিভাগ আমেরিকার মতো না। আমেরিকার বিচার বিভাগ কিন্তু পর্যালোচনা ক্ষমতা আছে, সরকার কোনো আইন করলেও তারা কিন্তু বাতিল করে দিতে পারে। আমাদের পার্লামেন্ট আমাদের বিচার বিভাগকে অনেক ক্ষমতা দিয়েছেন, কিন্তু বিচার বিভাগের কিন্তু এখানে দুর্বলতা রয়েছে। তারা ওই রকম নিয়ন্ত্রণ বা পর্যালোচনা, তাদের উপরে অনেক বাধা নিষেধ আছে, এই জন্য ঠিকঠাক মতো তারা করতেও পারেন না। আর ত্রুটিপূর্ণ নির্বাচন, তোমরা জানো আমাদের দেশে যে প্রক্রিয়ায় নির্বাচন হয়, শুধু আমাদের দেশে না, আমেরিকার মতো দেশেও কিন্তু এখন নির্বাচনগুলো ভায়োলেশন হচ্ছে। তো এই নির্বাচন প্রক্রিয়াটা যদি সুষ্ঠু না হয়, তাহলে কিন্তু যোগ্য নেতা তৈরি আসবে না, তখন আইন পরিষদ এরকম অযোগ্য থেকে যাবে, আর নির্বাহীদের প্রাধান্য কিন্তু দিন দিন বেড়েই যাবে। তাহলে আমরা এখন একটু অন্য আলোচনায় যাব, যে সচিবালয়, তোমাদের একটা প্রশ্ন আসে দেখবা, সচিবালয়ের পদবিন্যাস বা সচিবালয়ের কাঠামো, সেই জিনিসটা আমরা একটু আলোচনা করব। তোমরা দেখো যে বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট বিভাগ বা দপ্তরকে নিয়ে যে কেন্দ্রীয় প্রশাসনিক সংস্থা গঠিত, তাই হচ্ছে সচিবালয় বা সেক্রেটারিয়েট। কি বলছি? বিভিন্ন মন্ত্রণালয় আর বিভিন্ন বিভাগ বা দপ্তর। যদি আমরা একটু সহজ করে বলি, মন্ত্রণালয় সমূহের যৌথ রূপ হলো সচিবালয়। তার মানে সচিবালয় একটা, মন্ত্রণালয় অনেকগুলো, শিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, কিন্তু সচিবালয় কিন্তু বলে সচিবালয়। বাংলাদেশের মন্ত্রণালয় বা মিনিস্ট্রি হলো সচিবালয়ের একটি প্রশাসনিক বা সাংগঠনিক ইউনিট। এই ইউনিট বা মন্ত্রণালয় সচিবালয়ের প্রশাসনিক নিয়ন্ত্রণে কিন্তু পরিচালিত হয়। প্রত্যেক মন্ত্রণালয় এক বা একাধিক বিভাগ নিয়ে গঠিত। সচিব হচ্ছেন মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান এবং সকল বিষয়ক উপদেষ্টা। সচিব একজন মন্ত্রীর নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করেন। কতগুলো প্রশাসনিক ইউনিটের সমন্বয়ে গঠিত মন্ত্রণালয়ের মাধ্যমে বাংলাদেশ সরকারের যাবতীয় কার্য পরিচালিত হয়। তার মানে মন্ত্রণালয় হচ্ছে একাধিক বিভাগ থাকে, দপ্তর থাকে, আর অনেকগুলো মন্ত্রণালয়, মানে বাংলাদেশের যত মন্ত্রণালয় আছে তার সমষ্টিকে বলা হয় সচিবালয়। তাহলে আমরা একটা চিত্র দেখি, স্ট্রাকচার আমরা একটু দেখি। সচিবালয় দেখো, আছে মন্ত্রণালয়, মন্ত্রণালয় আবার আছে দপ্তর, আছে বিভাগ, আবার ফিল্ড পর্যায়ে আছে কিন্তু জেলা প্রশাসন। কি আছে? মন্ত্রণালয় আছে, সংশ্লিষ্ট দপ্তর, বিভাগ। সচিবালয়ের অধীনে এরা কিন্তু, সচিবালয়ের অধীনে মন্ত্রণালয়, তার একটা বিভাগ আছে, দপ্তর আছে, আবার মন্ত্রণালয় কিন্তু মাঠ প্রশাসন আছে। আরেকটা চিত্র দেখলে আমরা বুঝবো যে মন্ত্রণালয়ের কাঠামো কেমন। দেখুন, মন্ত্রণালয়ে কারা থাকেন? মন্ত্রী থাকেন আর প্রশাসনের লোকগুলো থাকেন। মানে খেয়াল করো যে প্রথমে একজন মন্ত্রী, এই মন্ত্রীর উপরে কিন্তু আবার
প্রধানমন্ত্রী আছেন, প্রধানমন্ত্রী পরে রাষ্ট্রপতি আছেন, তাহলে মন্ত্রী, তারপরে কে প্রতিমন্ত্রী, তারপরে উপমন্ত্রী, তারপরে কে সচিব, তারপরে অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, উপসচিব, সিনিয়র সহকারী সচিব, সহকারী সচিব। তার মানে এটা কিন্তু একটা কাঠামো। তার এইভাবে কিন্তু এই পদসোপান যে সিঁড়িটা এইভাবে কিন্তু কাজ করে, একজন আরেকজনকে ডিঙে কিন্তু কাজ করতে পারে না, চেইন অফ কমান্ড মেনেই কিন্তু ওদেরকে কাজ করতে হয়। এখন আমরা পড়ব নারী উন্নয়ন নীতিমালা কি। যে কোনো দেশের উন্নয়নকে ওই দেশের জাতীয় উন্নয়নের সাথে সম্পৃক্ত করে দেখা হয়। নারী উন্নয়ন জাতীয় উন্নয়নের একটি অবিচ্ছেদ্য অংশ, কেননা মানব জাতির অর্ধেকাংশ নারী। এদের উন্নয়ন ব্যতি রেখে জাতীয় উন্নয়ন কখনো সম্পূর্ণ হতে পারে না। এই জন্য নারীদের উন্নয়নের লক্ষ্যে জাতীয় পর্যায়ে বা সরকারি বিভিন্ন কর্মসূচি বা নীতিমালা প্রণয়ন করে থাকে। নারীদের বা নারী সমাজের উন্নয়নের লক্ষ্যে গৃহীত এসব কৌশল বা নীতিমালাই হলো নারী উন্নয়ন নীতিমালা। তার মানে কি, নারীরা, আমরা কিন্তু আমাদের দেশে নারীরা বিভিন্নভাবে কিন্তু পিছিয়ে আছে। তাহলে এদের জন্য যে কৌশলগুলো নেওয়া হয়, নারী উন্নয়নের লক্ষ্যে যে কৌশলগুলো নেওয়া হয়, তোমরা জানো যে নারী উন্নয়নের লক্ষ্যে কিন্তু অনেকগুলো কাজ সরকার করে থাকে। যেমন প্রাইমারি স্কুলের টিচার কিন্তু একটা বিশাল কোঠা আছে, 60% নারীদের নেওয়া হয়। সব চাকরিতে কিন্তু একটা কোঠা থাকে, নারী কোঠা। তাহলে কিন্তু এটা নারীদের কিন্তু আগায় নেওয়ার জন্য। নারীরা পিছিয়ে আছে কেন? এই পুরুষদের জন্য কিন্তু পিছিয়ে আছে, কিন্তু এই পুরুষদেরই কিন্তু নারীদের আবার আগায় আনতে হবে। তাহলে কি করতে হবে? এই নারী উন্নয়নের লক্ষ্যে সরকার যেসব লোক যে ওর লক্ষ্যে যে সিদ্ধান্ত নেয়, সেটাই হচ্ছে নারী উন্নয়ন নীতিমালা। বাংলাদেশে অবহেলিত, উপেক্ষিত, পিছিয়ে থাকা নারী সমাজের উন্নয়নের লক্ষ্যে সরকার কর্তৃক গৃহীত নীতি হচ্ছে জাতীয় নারী উন্নয়ন নীতি। জাতীয় নারী উন্নয়ন নীতিমালা 1995 সালে বেইজিংয়ে অনুষ্ঠিত ৪র্থ বিশ্ব নারী সম্মেলনে গৃহীত বেইজিং কর্মপরিকল্পনায় নারী সমাজের উন্নয়নের পথে প্রতিবন্ধকতা স্বরূপ 12টি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় চিহ্নিত করা হয়। এই সমস্যাসমূহের প্রতি বিশেষ দৃষ্টি প্রদান করা, এছাড়া কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বিশেষ পদক্ষেপ গ্রহণের জন্য ও পরিকল্পনা বাস্তবায়নের জন্য জাতিসংঘের সদস্য রাষ্ট্রের করণীয় হিসেবে সরকার, রাষ্ট্র, জনগণের ভূমিকা নির্দিষ্ট করা হয়। আরও উল্লেখ করা হয় যে কোনো রাষ্ট্রের পরিবারে, সরকারে কিংবা রাজনীতিতে নারী পুরুষের সম অধিকার ও সকল কর্মসূচি ও কর্মপরিকল্পনার আলোকে বিভিন্ন দেশে নারী উন্নয়ন নীতিমালা প্রণীত হতে থাকে। এর ফলশ্রুতিতে বাংলাদেশের জাতীয় নারী উন্নয়ন নীতিমালা 1997 প্রণয়ন করা হয়। পরবর্তীতে 2004 সালে এই জাতীয় নারী উন্নয়ন নীতিমালা সংশোধিত হয়। 2008 সালে নারী উন্নয়ন নীতিমালা 2008 ঘোষিত হয় এবং সর্বশেষ জাতীয় নারী উন্নয়ন নীতিমালা 2011 প্রণয়ন করা হয়। তার মানে কি, অনেকগুলো হয়েছে। দেখো 1997 সালে, 2004, 2008, 2011, সর্বশেষ 2011, সবগুলো কিন্তু নারীদের কল্যাণই করা হয়েছে। এটা বেইজিং প্লাস সম্মেলন হয় 1995 সালে। সেখানে 12টা গুরুত্বপূর্ণ বিষয়কে বিবেচ্য বিষয় চিহ্নিত করে সারা দেশের, সারা বিশ্বের সকল নারীদের উন্নয়নের লক্ষ্যে কিন্তু প্রত্যেকটা সদস্য রাষ্ট্র কিন্তু নারী উন্নয়ন নীতিমালা কিন্তু প্রণয়ন করেছেন, এবং সেই আলোকেই কিন্তু দেশগুলো চলছে। তাহলে আমরা এখন একটু যাব এসডিজি। দেখো আমরা এসডিজি কি, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল। সারা পৃথিবী থেকে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, উপযুক্ত শিক্ষা, জলবায়ু সহ আরও বেশ কিছু লক্ষ্যকে সামনে রেখে জাতিসংঘের উদ্যোগে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল বা এসডিজি গঠন করা হয়েছে। এটি কোনো সংস্থা নয়, এটি কেবল একটি লক্ষ্য বা উদ্দেশ্য মাত্র। এসডিজি সরকারিভাবে পরিচিত ট্রান্সফর্মিং আওয়ার ওয়ার্ল্ড, দ্য 2030 এজেন্ডা ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। এসডিজির লক্ষ্য 17টি, যা 169টি উদ্দেশ্যকে সামনে রেখে কাজ করছে। এটি জাতিসংঘের গৃহীত হয় 2015 সালের 25 সেপ্টেম্বর 194টি সদস্য রাষ্ট্রের স্বীকৃতির মধ্য দিয়ে। জাতিসংঘের সংবিধানের 54 নং অনুচ্ছেদের A/RES/70.1 ধারার মধ্য দিয়ে পাশ হয়েছে এসডিজি। মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস বা এমডিজির সফলতার পরে কিন্তু এসডিজি কর্মসূচি নেওয়া হয়েছে, মানে এমডিজি শেষ, এখন করা হয়েছে এসডিজি। এসডিজি জাতিসংঘের এই ধারায় করা হয়েছে, তোমরা দেখেছো লেখা আছে। এটির প্রতিপাদ্য হচ্ছে, আমরা যে ভবিষ্যৎ চাই। এসডিজি প্রসঙ্গে জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুনের ভাষায়, দেয়ার ক্যান বি নো প্ল্যান বি বিকজ দেয়ার ইজ নো প্ল্যানেট বি।
সে বলছে যে কোনো দ্বিতীয় প্ল্যান নাই, কারণ কি দ্বিতীয় কোনো গ্রহও নাই। তাই দ্বিতীয় গ্রহ করতে থাকলে তাহলে নারীদের জন্য আলাদা একটা প্ল্যান থাকতো, কিন্তু যেহেতু একই গ্রহে আমরা বাস করি, তাহলে নারীদের উন্নয়নের জন্য আমাদের নীতিমালা করতে হবে, অন্য কোনো প্ল্যান হবে না, একই প্ল্যানে সারা বিশ্বকে আগাতে হবে। তারপরে আমরা এসডিজির কিছু লক্ষ্য আছে, তোমরা জানো যে অনেকগুলো লক্ষ্য জাতিসংঘের বৈশ্বিক কল্যাণ কর্মসূচির মাধ্যমে 2015 সালে 25 সেপ্টেম্বর 194টি সদস্য রাষ্ট্রের অনুমোদন সাপেক্ষে এসডিজি নামে প্রজেক্ট এভরিওয়ান কর্মসূচির আওতায় একটি প্রকল্প গ্রহণ করা হয়, যার শিরোনাম ছিল ট্রান্সফর্মিং আওয়ার ওয়ার্ল্ড, দ্য 2030 এজেন্ডা ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট, যার অনেকগুলো লক্ষ্য আছে। যেমন দেখো, দারিদ্র্যমুক্ত, ক্ষুধামুক্ত, মঙ্গলজনক ও সুস্বাস্থ্যময় জীবন, মানসম্মত শিক্ষা, লিঙ্গ সমতা, নিরাপদ পানীয় পয় নিষ্কাশন, নিরাপদ শক্তি ও উৎপাদনপূর্বক সরবরাহ, উপযুক্ত কর্ম অর্থনৈতিক প্রবৃদ্ধি, শিল্প পরিবর্তনশীল অবকাঠামো, বৈষম্য দূরীকরণ, টেকসই শহর ও কমিউনিটি, দায়িত্বশীল উৎপাদন ও বন্টন, জলবায়ুগত পদক্ষেপ, সমুদ্র তলদেশের জীববৈচিত্র্য রক্ষা, ভূপৃষ্ঠের জীববৈচিত্র্য রক্ষা, শান্তি, ন্যায় বিচার ও শক্তিশালী সংস্থা, লক্ষ্য অর্জনে অংশীদারিত্ব। এই 17টি লক্ষ্য নিয়ে কিন্তু এসডিজি করা যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা নবম ক্লাস শেষ করলাম। আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফিজ।